আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি স্টাডি চ্যানেল। আজকে আলোচনা করব ব্যাংক সনদ বিবরণী, যেটা তোমাদের বই তৃতীয় অধ্যায়। উদাহরণ 1, একক যে সনাতনী পদ্ধতি। চলো দেরি না করে শুরু করা যাক। উদাহরণ 1, 2018 সালে। এটা হচ্ছে উদ্দীপক, এটা উদ্দীপক, আর এটা হচ্ছে এন্ট্রি। এখানে সবগুলো এন্ট্রি একসাথে দেওয়া আছে। এই যে 1, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। সাধারণত আমরা এই এন্ট্রি দিয়েও কাজ করব এবং এগুলো দিয়েও। তো দেখা যাক এখানে কি লেখা আছে। 2018 সালের জুন 30 তারিখে জনাব খোকন এর নগদান বই অনুসারে ব্যাংক উদ্বৃত্ত ছিল 19,500 টাকা, কিন্তু উক্ত তারিখে পাস বই অনুসারে ব্যাংক উদ্বৃত্ত ছিল 19,100 টাকা। মানে হচ্ছে যে আমি একটা ব্যাংক হিসাব খুলছি, তো সেখানে একটা ব্যাংক হিসাব রাখছে, কিন্তু সে যে হিসাবটা রাখছে সেটা হচ্ছে তার ব্যাংক বিবরণীতে। আর আমি যে হিসাবটা করছি সেটা হচ্ছে একটা নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্তে আমি হিসাব করছি যে আমার ব্যাংকে এত টাকা আছে, এবং নগদ এবং ব্যাংক বিবরণীতে ব্যাংক হিসাব করছে। আচ্ছা দেখো, এখানে আমি হিসাব করছি আমার ব্যাংকে জমা আছে 19,500 টাকা। এবং ব্যাংক হিসাব করছে যে আমার ব্যাংকে আছে 19,100 টাকা। হ্যাঁ, তো আমি হিসাব করছি যে 19,500 টাকা, আর ব্যাংক করছে 19,100 টাকা। আচ্ছা এবার তোমাদের একটু দেখাবো, এখানে দেখায় নিচে শেষে যেটা কি বলছে। এখানে করণীয় কি, পাস বই কার, ব্যাংক যেটাতে হিসাব করছে, তো পাস বইয়ের সঙ্গে ব্যাংক উদ্বৃত্তের মিল দেখিয়ে একটি ব্যাংক সমন্বয় প্রস্তুত করো। মানে এখানে যে আমি পাস বই মানে ব্যাংক যে ব্যাংক বিবরণী, সেই ব্যাংক বিবরণীর সাথে মিল রেখে একটা ব্যাংক বিবরণী প্রস্তুত করতে বলতেছে। তো এখানে আমি আমার ব্যাংক বিবরণীতে আমি বলতেছি যে আমার ব্যাংকে আছে 19,500 টাকা, এবং ব্যাংক কর্তৃপক্ষ বলতেছে যে আমার ব্যাংকে আছে 19,100 টাকা। এখন সেই হিসাবটা বের করার জন্য একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। কারণ এখানে সঠিক বলছে, আমি বলছি নাকি সে? এখানে ভুল কারটা হয়েছে, আমারটা হয়েছে নাকি তারটা? সেই জিনিসটা, সেই ভুল ভ্রান্তি দূর করার জন্য আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হবে। এখানে প্রথমে বলছিলাম যে উদাহরণ 1, ঠিক আছে। এবার প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এখানে লিখবো প্রতিষ্ঠানের নাম। তো এখানে এই প্রতিষ্ঠান হচ্ছে জনাব খোকন। আমরাও তাই লিখেছি, জনাব খোকন। তারপরে আমরা কি করব, ব্যাংক সনদ বিবরণী কেন লিখবো? কারণ এখানে আমি আমি বলছিলাম যে আমার ব্যাংকে আছে 19,500 টাকা। আমি হিসাব করছি যে আমার ব্যাংকে আছে 19,500 টাকা, কিন্তু ব্যাংক বলছে যে আমার ব্যাংকে আছে 19,100 টাকা। তো এখানে 400 টাকা বেশি লিখছি। তো এবার 400 টাকা আমি কি বেশি লিখছি নাকি সে 400 টাকা কম লিখছে? সেই ভুল ভ্রান্তি দূর করার জন্য আমি একটা কি করছি, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতেছি যে হ্যাঁ, এখানে কি আমারটা ঠিক নাকি ব্যাংকেরটা ঠিক। দেখো, এবার এখানে লিখবো 2018 সালের জুন 30 তারিখ। এখানে লিখতে হবে তারিখ। হ্যাঁ, এখানে লিখতে হবে তারিখ আর সালটা। তোমাদের প্রশ্নেই দেওয়া থাকবে, এই যে প্রশ্ন দেওয়া আছে যে 2018 সালের জুন 30 তারিখ। একটু এভাবে লিখতে হবে, এই জায়গায় লিখতে হবে। এখানে যে তারিখটা দেওয়া থাকবে সেটা এখানে লিখতে হবে, ঠিক আছে। পরেরটা এখানে লিখতে হবে বিবরণ। ঘরটা হইতাছে যে বিবরণ টাকা। কি লিখতে হবে? বিবরণ টাকা। তো এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে আমি কেন এখানে নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত লিখলাম, কেনই বা লিখলাম? এখানে তো দুইটা দেওয়া আছে। এখানে তো দেওয়া আছে যে ব্যাংক, এখানে দেওয়া আছে নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্বৃত্ত 19,500 টাকা। আবার দেওয়া আছে পাস বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত 19,100 টাকা। কেন আমি এটা লিখলাম? দেখো, এখানে কিন্তু প্রথমে বলে দিয়েছে যে পাস বইয়ের সঙ্গে ব্যাংক উদ্বৃত্তের মিল দেখিয়ে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। মেন কথা কি, যে এই যে ব্যাংক বিবরণী, এই যে ব্যাংক সমন্বয় বিবরণী, এটা প্রস্তুত করবে কে? এটা প্রস্তুত করবে যে ব্যাংকে টাকা রাখছে। মানে এই ব্যাংক সমন্বয় প্রস্তুত করবে আমানতকারী। মানে আমি ব্যাংকে টাকা রাখছি,
তো আমি ব্যাংকে যেহেতু টাকা রাখছি, এই ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করবে? আমি তৈরি করব। তোমরা ব্যাংক সমন্বয় বিবরণীর বইয়ের রিডিংয়ে পেয়ে যাবে যে ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী। তো চলো শুরু করা যাক। তো এখানে বললাম যে কেনই বা নগদান বই অনুসারে ব্যাংক জমাকৃত কেন লিখলাম, কারণ আমি এখানে প্রথমেই লিখে দিছি, এখানে প্রথমেই লিখছে যে নগদান বই অনুসারে ব্যাংক জমাকৃত 19,500 টাকা। এখানে প্রথমে লিখছে এটা, এই এন্ট্রিটা লিখছে, তাই আমরা প্রথমে এটা লিখবো। আমরা আমরা নগদান বইয়ের মধ্যে কি কি মিস হয়েছে সেগুলো আমরা এখানে লিখবো, মানে কি কি লেখা হয়নি সেগুলো আমরা এখানে যোগ করব। কিন্তু যেটা নগদান উদ্ভিদের পরিমাণ বাড়ায়, যেটা ব্যাংক জমার উদ্ভিদে নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্ভিদের কি পরিমাণ বাড়ায় সেটা লিখবো। আর যেটা মাইনাস করবো, যেটা ব্যাংকের নগদান, মানে আমরা এখানে যেটি করতেছি যে মাইনাস করতেছি, প্লাস করতেছি এবং মাইনাস করতেছি। কেন করতেছি? কারণ যেটা যেটা নগদান বইয়ের উদ্ভিদের মধ্যে মিস হয়েছে, যেটা নগদান বইয়ের উদ্ভিদের মধ্যে লেখা হয়নি বা প্লাস হইব কিন্তু লেখা হয়নি, মাইনাস হইব কিন্তু লেখা হয়নি, অনেক কারণে, বিভিন্ন কারণে হতে পারে। দেখো প্রথমে লিখবো, এখানে বলে দিস, এখানে প্রথমে কিন্তু নগদান বই অনুসারে ব্যাংক জমা উদ্ভিদ, আমরা প্রথমে এটা লিখবো। আর যদি দেওয়া থাকে যে পাশ বইটা আগে থাকে আর নগদটা যদি পরে থাকে, তাহলে আমরা পাশ বই প্রথমে লিখবো। পাশ বই অনুসারে ব্যাংক জমা উদ্ভিদ আমরা এটা লিখবো, ঠিক আছে? এখানে প্রথমে যদি এটা থাকে এটা লিখবো, আর যদি এটা থাকে তাহলে আমরা এটা লিখবো। তো প্রথমে আমরা পেয়েছি 19,500 টাকা, আমরা এখানে তাই করছি। নগদান বই অনুসারে, নগদান বই অনুসারে এখানে লিখছি 19,500 টাকা। এবার এখানে আমরা এই এন্ট্রিটা আমরা এখন এখানে দেখবো। এই যে এখানে এখানে কি করছে ওটা তো বুঝছো যে এটা কেন লিখলাম। হ্যাঁ, এটা কেন লিখলাম এটা বুঝেছো। পরেরটা দেখি। পরেরটা বলছে পাওনাদারদের বরাবর 2,000 টাকা চেক ইস্যু করা হয়েছিল। চেকটা ইস্যু করছি কে? আমি করছি। পাওনাদার কার? আমার। পাওনাদার আমার কাছে টাকা পাবে, আমি টাকাটা তাকে নগদে না দিয়ে তাকে আমি চেক দিয়েছি। নগদে টাকা না দিয়ে তাকে আমি চেক দিয়েছি। কত টাকা চেক দিছি? 2,000 টাকা চেক দিছি। তাই তাকে চেক ইস্যু করছি। এখন এখানে বলছে যে তার মধ্যে 1,000 টাকার চেক পরিশোধের জন্য এখনো উপস্থাপিত হয় নাই। এই 1,000 টাকার চেক এখনো ব্যাংকে এই 1,000 টাকার চেক এখনো ব্যাংকে উপস্থিত হয়নি। চেকটা এখন থেকে ব্যাংকে উপস্থিত হয়নি, তাই ব্যাংক এটাকে মাইনাস করেনি। কিন্তু তার আগে আমি 2,000 টাকার চেক দিছি না, তো 1,000 টাকা ব্যাংকের থেকে মাইনাস হয়েছে, কিন্তু এই পরের 1,000 আছে না, এই 1,000 টাকা ব্যাংকের থেকে মাইনাস হয়নি, কারণ এই চেকটা এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা মাইনাস হয়নি। আচ্ছা, কিন্তু এটা আমার বুঝতে হবে যে এটা কেন আমি আবার যোগ করলাম, তাই না? কারণ হইতাছে আমি কিন্তু চেক ইস্যু করছি 2,000 টাকা, মানে আমার নগদেও আমি এটা কি করছি, আমার নগদের উপর এটা কিন্তু মাইনাস করছি। কারণ চেক ইস্যু করা মানে কি? ব্যাংকে থেকে টাকা কমে যাওয়া। তা আমি আমার নগদান বইয়ের উদ্ভিদে লিখছি যে চেক ইস্যু করছে মানে কি ব্যাংকে থেকে 2,000 টাকা চলে গেছে, তার মানে আমি এটা মাইনাস করে দিচ্ছি। আমার নগদান বইয়ের ব্যাংক উদ্ভিদের মধ্যে লিখছি যে ব্যাংক থেকে উত্তোলন করছে 2,000 টাকা, কিন্তু ব্যাংক ব্যাংক পরিশোধ করছে কয় হাজার টাকা? 1,000 টাকা, কিন্তু 1,000 টাকা আমাদের পরিশোধ করেনি, কারণ এখানে পাওনাদার ব্যাংকে চেক উপস্থাপিত করেনি, তাই ওটা পরিশোধ হয়নি। তার মানে আমি যে 2,000 টাকা চেক ইস্যু করছি না, এখন আমার কয় হাজার টাকা ইস্যু তা আমাকে এখানে ভুল লিখতে হবে না যে আমার ব্যাংকে এখনো 1,000 টাকা রয়েছে, এই 1,000 টাকা আবার প্লাস করে আনতে হবে, কারণ এই 1,000 টাকা এখনো ব্যাংকের থেকে মাইনাস হয়নি, তো এটাকে আমাকে প্লাস করে আনতে হবে। এটা তো একটা গোলমাল না? যেমন আমি আমার নগদে এই টাকাটা কমাই দিছিলাম, 2,000 টাকা ধরেই কমাই দিছিলাম, কিন্তু ব্যাংকে আমার কি 2,000 টাকা ধরে কমছে? ব্যাংকে আমার কমছে 1,000 টাকা, আর 1,000 টাকা রয়ে গেছে, কিন্তু আমি নগদে কি করছি? 2,000 টাকা ধরেই ম্যানেজ করে দিছি। এখন আমাকে এই 1,000 টাকা প্লাস করে 1,000 টাকা প্লাস করে আনতে হবে না? যখন এই টাকাটা ব্যাংক পাওনাদার ব্যাংকে উপস্থাপিত করবে, যখন এটা মাইনাস হবে তখন আমি এটা মাইনাস করবো, কিন্তু এখন তো এটা ব্যাংকের থেকে মাইনাস হয়নি, তো এটা আমাকে আবার প্লাস করে ফেরত আনলাম। তা কি লিখবো যে পাওনাদারদের বরাবর ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি 1,000 টাকা। এই টাকাটা এখনো ব্যাংকের থেকে মাইনাসই হয়নি, কারণ এই টাকাটা উপস্থাপিত হয়নি ব্যাংকের কাছে, এই চেকটা এখনো উপস্থাপিত হয়নি। তো এই 1,000 টাকা নিয়ে আসলাম, আর আগের 1,000 টাকা উপস্থাপিত হয়ে গেছে, মানে ব্যাংকের থেকে মাইনাস হয়ে গেছে, তাই ওটা আনতে পারবো না, এটা উপস্থাপিত হয় নাই, তাই এই টাকাটা মাইনাস হয়নি। কিন্তু আমার নগদান বই যেহেতু মাইনাস করে দিচ্ছে, এখানে আমি এটাকে প্লাস করে ফেরত আনতে হবে। এবার পরেরটা, দেনাদারকৃত সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা নগদানভুক্ত হয়নি। দেখো দেনাদার
দেনাদারকৃত সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা নগদানভুক্ত হয়নি। মানে দেনাদার সরাসরি কাকে জমা দিছে? ব্যাংকে জমা দিছে। দেনাদার ব্যাংকে জমা দিছে। হ্যাঁ, এখন এটা কে জানে? এটা ব্যাংক জানে। যেহেতু ব্যাংকে যেহেতু এটা জমা দিছে, তাহলে ব্যাংকের টাকা এটা কি হবে? প্লাস হইব। আর দেনাদার কি হবে? মাইনাস হয়ে যাবে না? তো দেনাদার মাইনাস হয়ে যাবে, কিন্তু এটা কোথায় লিপিবদ্ধ হয়নি? ব্যাংকে লিপিবদ্ধ হয়নি। তো ব্যাংক এই টাকাটা তার ব্যাংক জমার উদ্বৃত্তে প্লাস করছে, কিন্তু আমি আমার নগদে কি এটা প্লাস করতে পারছি? না, পারিনি, কারণ এটা আমাকে দেনাদার তো সরাসরি ওখানে দিছে। তো দেনাদার কাকে দিছে? ব্যাংকে জমা দিছে। দেনাদার 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 কৃতক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা নগদানভুক্ত হয়নি 1,000 টাকা। দেনাদার কাকে জমা দিছে? দেনাদার কোথায় জমা দিছে? ব্যাংকে জমা দিছে। তার মানে ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা প্লাস হইব। অপরদিকে নগদ সেটা জানে না, মানে নগদকে সেটা বলা হয়নি, মানে আমাকে আমানতকারীকে বলা হয়নি যে দেনাদার ব্যাংকে জমা দিছে, কারণ ব্যাংকে আমাকে কোনো নোটিশ দেয় নাই বা ব্যাংক আমাকে বলে নাই। তাই এটা যেমন ব্যাংকে প্লাস হয়েছে, অপরদিকে ব্যাংকে প্লাস হয়েছে, কিন্তু নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্তিটা প্লাস হয় নাই, কারণ এটা ব্যাংক বলে নাই। তো এটা আমরা এখন কি করবো? আমরা এটা এখানে যোগ করব। যেহেতু ব্যাংকে টাকা প্লাস করছে, তাই এটা নগদের টাকাও প্লাস করে এটা প্লাস করবে। এখানে আমরা 1,000 টাকা লিখে দিব। তারপর একটা আদায়ের জন্য 2,000 টাকা করে 2টি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যে একটি চেকের টাকা আদায় হয়নি। এটা পরেরটা, এটা তো বিয়োগের কাজ। আগে আমরা যোগের কাজ করব। আচ্ছা, বিয়োগ আগে আমরা যোগ শেষ করি, তারপর আমরা বিয়োগ করব। ব্যাংক সুদ মঞ্জুর করেছে। ব্যাংক সুদ মঞ্জুর করলে ব্যাংকের টাকা বৃদ্ধি পায়। কিন্তু ব্যাংক তার জমা উদ্ভিদে প্লাস করছে, কিন্তু নগদ কিন্তু তার ব্যাংক জমা উদ্ভিদে প্লাস করতে পারে নাই, কারণ এটা ব্যাংক বলে নাই। তো আমরা এই যে নগদান বই অন্তর্ভুক্ত হয় নাই, কিন্তু এটা নগদের টাকা কিন্তু নগদান বই ব্যাংক জমা উদ্ভিদের টাকা কিন্তু বাড়ায়। নগদে যেহেতু প্লাস, তাই মানে ব্যাংকে যেহেতু প্লাস, তাই নগদে এটা প্লাস হইব। এই যে আমরা এখানে লিখে দিচ্ছি যে ব্যাংকিত মঞ্জুরিকৃত সুদ যা নগদানভুক্ত হয়নি। সাধারণত এখানে প্লাস করা হয়েছে যেগুলো, সেটা কিন্তু নগদকে কিন্তু বলা হয়নি, আমানতকারীকে এগুলো কিন্তু বলা হয়নি। এইসব লেনদেনগুলো কিন্তু আমানতকারীকে বলা হয়নি, তাই আমানতকারী এগুলো তার নগদান বইয়ের ব্যাংক জমা উদ্ভিদ এগুলো যোগ করতে পারেনি। এগুলো একটা গোলমাল। এই গোলমালের কারণে টাকা পয়সা একটু বেশি কম হয়েছে। তো এটা গেল পরেরটা। এবার বিয়োগ, যেগুলো ব্যাংকের টাকা হ্রাস করে বা ব্যাংকে উপস্থাপিত হয়নি সেগুলো। 3 নাম্বার, ক্রমিক নং 3, আদায়ের জন্য 2,000 টাকা করে 2টি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে। মানে ব্যাংকে জমা দিছে, ব্যাংক সেটা আদায়, মানে ব্যাংকে আদায়ের জন্য 2,000 টাকা জমা দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে একটি চেকের টাকা আদায় হয়নি। মানে 2,000 টাকা জমা দিছে, 1,000 টাকার চেক আদায় হয়েছে, কিন্তু 1,000 টাকার চেক আদায় হয়নি। 2টা চেক দিছে, 2টা চেকের একটা চেক জমা হয়েছে, আর একটা চেক জমা হয়নি। তাহলে আমি কিন্তু আমার নগদান বইয়ের ব্যাংক জমা দিতে কিন্তু দুটোটাই কিন্তু প্লাস করছি, তাই না? দুটোটা প্লাস করছি না? এখন এটাকে এই 1,000 টাকাকে আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। 1,000 টাকাকে মাইনাস করতে হবে, কারণ এই টাকাটা ব্যাংকে জমা হয়নি। নগদে আমি এটা কি করছি? নগদের দুটোটাই কিন্তু আমি প্লাস করে দিচ্ছি। এখন আমাকে এই একটা মাইনাস করতে হবে। কেন মাইনাস করতে হবে? কারণ এটা আদায় হয়নি। এটা আদায় বলে আমি এটা প্লাস করব। যেমন ঠিক সেরকম দেখো, পাওনাদারকে আমি 2,000 টাকা ইস্যু করছি, 2,000 টাকার চেক ইস্যু করছি, কিন্তু একজন পাওনাদার একজনে চেক ব্যাংকে উপস্থাপিত করছে, তাই ব্যাংক তাকে 1,000 টাকা পরিশোধ করছে। অপরজন চেক ব্যাংকে উপস্থাপিত করে নাই, কিন্তু ব্যাংক ওটা মাইনাস করেনি। কিন্তু আমি আমার 2,000 টাকা কিন্তু আমার নগদান বইয়ের ব্যাংক জমার উদ্ভিদে, এই নগদান বইয়ের ব্যাংক জমার উদ্ভিদের ভিতরে কিন্তু এইখান থেকে কিন্তু মাইনাস করে দিয়েছি। ওই 2,000 টাকা কিন্তু মাইনাস করে দিয়েছি। এন্ড মাইনাস করে দিয়েছি, এখন আবার কি করবো? 1,000 টাকা ফিরে নিয়ে আসবো। ওই টাকা 1,000 টাকা তো আগে এটা মাইনাস হয়েছে, ওটা তাই ফিরে আনবো না। কিন্তু এই 1,000 টাকা কিন্তু ব্যাংকেই রয়ে গেছে, তাই এটা আমার প্লাস করছি। এটা মাইনাস করছিলাম, এটা প্লাস করছি, কারণ এটা ব্যাংকে উপস্থাপিত হয়নি, ব্যাংকের টাকা যায় নাই, তাই এটা প্লাস করে ফেরত নিয়ে আসছি। ঠিক সেরকম আমি 2,000 টাকা চেক জমা দিছি ব্যাংকে, কিন্তু ব্যাংক শুধু
ব্যাংক 1,000 টাকা আদায় করছে আর 1,000 টাকা আদায় করেনি, কিন্তু আমি আমার নগদান বইয়ের ব্যাংক জমার উদ্ভিদে এই 2,000 টাকা কি করছি, প্লাস করছি। এখন 2,000 টাকা প্লাস করছি, কিন্তু এটা কিন্তু এই 1,000 টাকা কিন্তু আদায় করেনি, এই 1,000 টাকা কিন্তু আদায় করে নাই, এই 1,000 টাকা আদায় করে নাই, এই 1,000 টাকা আদায় করে নাই, তাই আমি কি করছি, এটা মাইনাস করে দিছি। যেখানে বলছে আদায়ের জন্য 2,000 টাকা করে 2,000 টাকা করে 2টি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে একটি চেকের টাকা আদায় হয়নি। তো এই যে লিখে দিলাম, এটা আদায় হয়নি, তাই এটা আমি লিখে দিছি। আবার বলি, আদায়ের জন্য 2,000 টাকা করে দুইটি চেক, মানে কি, আদায়ের জন্য 2,000 টাকা করে 2টি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যে একটি চেকের টাকা আদায় হয়নি। 2,000 টাকা করে 2টা চেক মানে হইতেছে 2,000 টাকা করে 2টা চেক, এই হইতেছে একটা চেক কত টাকা, 2,000 টাকা, আর একটা চেক 2,000 টাকা, মানে 2টা চেক 2,000 টাকা, মানে এখন মোট হইতেছে কত টাকা, 4,000 টাকা। 4,000 টাকার চেক জমা দিছে, 2,000 করে দিছে, তো 2টা চেক জমা দিছে, কিন্তু প্রথমটা জমা নিছে, কিন্তু পরেরটা আদায়, প্রথমটা আদায় হয়েছে কিন্তু পরেরটা আদায় হয়নি, কিন্তু আমার নগদে কিন্তু নগদান বইয়ের ব্যাংক জমার উদ্ভিদে কিন্তু এটা আমি নগদান বইয়ের ব্যাংক জমার উদ্ভিদে কিন্তু আমি এটা প্লাস করছি, কিন্তু ব্যাংক 1,000 টাকা, মানে 1,000 না, 2,000 টাকা, ব্যাংক 2,000 টাকা আদায় করছে, আর 2,000 টাকা আদায় করেনি, কিন্তু আদায় আদায় করেছে, আর বাকি 2,000 আদায় আদায় করে করেনি। তো এটা তো কিন্তু আমার ব্যাংকের ঘরে, কিন্তু আমার নগদান বইয়ের ব্যাংক জমা উদ্ভিদে আমি 4,000 টাকা কি করছি, প্লাস করছি। এখন 4,000 টাকা প্লাস করছি না, এখন 4,000 টাকা, যেহেতু 2,000 টাকা আদায় হয়নি, এই 2,000 টাকা কি করতে হইব, এই 2,000 টাকা এই নগদ থেকে মাইনাস করতে হইব। এই যে এখানে এই 2,000 টাকা মাইনাস করে দিচ্ছে, কারণ এটা ব্যাংকে যদি ব্যাংকে যে কয় টাকা জমা হইব সেই কয় টাকা এখানে লিখুন, মানে ব্যাংকে যেমন 2,000 টাকা জমা হয়েছে, তাই 2,000 টাকায় ব্যাংকে 2,000 টাকা জমা হয়েছে, যেমন নগদে কিন্তু নগদে আমি এখানে কিন্তু 4,000 টাকা লেখা দিছি। এখন দেখি কি পরে যখন আমি হিসাব করতে যাই, পরে দেখি যে 2,000 টাকা জমা হয়নি, যেহেতু এই 2,000 টাকা আমার মাইনাস করে দিতে হইব, জমা হইলে আবার প্লাস করে। পরেরটা 4, ক্রমিক 4, ব্যাংক প্রদেয় নোটের টাকা পরিশোধ করেছে যা নগদানভুক্ত হয়নি, ব্যাংকের টাকা কি হয়েছে, হ্রাস হয়েছে, তার মানে নগদের টাকাও হ্রাস, কিন্তু এটা মানে নগদে যেহেতু এটা লেখা হয়নি, তাই লিখতে হবে, আর লিখলে কি হবে, এটা কোন দিকে যাবো, মাইনাস দিকে, কেন, কারণ এটা ব্যাংকের টাকা যেমন এটা মাইনাস করছে, তেমন ঠিক এটাও মাইনাস হবে, এখানে মাইনাসের ঘরে লিখতে হবে। এই যে 500 টাকা মাইনাস, ব্যাংককৃত পরিশোধকৃত প্রদেয় নোটের টাকা নগদানভুক্ত হয়নি 500 টাকা। এবার পরেরটা, ব্যাংক চার্জ ধার্য করেছে যা নগদানভুক্ত হয়নি, এটা নগদানভুক্ত করে দিলাম 50 টাকা। আচ্ছা, মেন কথা কি, যেগুলো এটা হইতেছে এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ফিরতে, আর বলি যেটা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ফিরতের মধ্যে এগুলো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্ভিদের পরিমাণ বৃদ্ধি করে, কিন্তু এগুলো ব্যাংকে বলা হয়নি বা ব্যাংক জানে না, তার জন্য এগুলো ব্যাংক প্লাস করতে পারেনি। অপরদিকে এগুলো ব্যাংকের টাকা যেমন মাইনাস হয়েছে, কিন্তু নগদান মানে আমানতকারীকে বলা হয়নি, তাই আমানতকারী এগুলো কি করতে পারেনি, মাইনাস করতে পারেনি। ঠিক আছে, এই হিসাব এই দুইটা গোলমালের জন্য কি হয়েছে, নগদের পরিমাণ কত জানি বলছিলাম, যে আমি বলছিলাম যে আমি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা করে, মানে আমানতকারী হিসাব করছে 19,500 টাকা, আমানতকারীর কাছে যেসব লেনদেনগুলো গেছে সে অনুযায়ী সে একটা একটা কি করছে, একটা হিসাব করার পর তার কাছে পৌঁছেছে যে হ্যাঁ, সে বলছে যে হ্যাঁ আমার ব্যাংকে আছে 19,500 টাকা, কিন্তু ব্যাংক বলছে না, আপনার ব্যাংকে আছে 19,100 টাকা। কেন, এই যে কিছু কিছু লেনদেন ব্যাংক আমাদেরকে বলে নাই, তাই আমরা প্লাসও করতে পারিনি, আবার মাইনাসও করতে পারিনি এগুলো। এখন আমরা এই লেনদেনগুলো কি করলাম, এই লেনদেনগুলো ঠিক করলাম, একটা ব্যাংক সংক্রান্ত প্রস্তুত করলাম, সেই অনুযায়ী যোগ করলাম, যেটা যোগ করার পর সেগুলো যোগ করলাম,
আর যেগুলো বিয়োগ করার কথা সেগুলো বিয়োগ করলাম। এখন দেখি কি হয়েছে। এগুলো কিন্তু প্লাস, এই প্লাসেরটা এখানে যোগ করতে হবে, যোগ করার পর এখানে লিখতে হবে, এখানে লেখানোর পর এখানে লিখতে হবে। এর হচ্ছে যোগের কাজ, যোগের গুলো যেগুলো এন্ট্রি আছে সেগুলো এখানে লিখবো, লেখানোর পর এখানে এই 3 যোগ করার পর এখানে লিখুন, লেখার পর এটার সাথে আর এটার সাথে দুটা কি করব, প্লাস করব। প্লাস করার পর এই যেটা বের হয়েছে, এটা কি, এটা হচ্ছে মাইনাসেরটা, মাইনাসটা এখানে লিখবো প্রথম এন্ট্রিতে। পরে পরের টাকার ঘরে এগুলো কি করবো, যোগ করে এখানে লিখবো, লেখানোর পর এই যে এটার সাথে এটা মাইনাস করবো, পরে এটা বের হয়েছে। কত বের হয়েছে? 19,100 টাকা। ঠিক সেরকম যে ব্যাংক বলছিল যে হ্যাঁ আপনার ব্যাংকে আছে 19,100 টাকা। তার মানে এই সব এন্ট্রির কারণে আমার আমি ব্যাংক বিবরণীতে ভুল লিখছিলাম, যে আমি বলছিলাম যে আমার ব্যাংক বিবরণীতে আছে 19,500 টাকা, কারণ এই সব এন্ট্রি জানা না কারণে।